প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিষয় ব্যবস্থাপনা, প্রোগ্রাম বিবিএ অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-26-13, কোর্সের শিরোনাম বিনিয়োগ ব্যবস্থাপনা, লেকচার নাম্বার 4। লেকচারের শিরোনাম তৃতীয় অধ্যায় বিনিয়োগ তথ্য প্রাপ্তি। আর আজকের এই ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি অরবিন্দ কলেজ মুন্সিগঞ্জ। আর আমি মেল আইডি mamukjnu386@yahoo.com। বিনিয়োগ ব্যবস্থাপনা এই কোর্সটির জন্য তোমরা যেই বইগুলো ফলো করতে পারো, রেফারেন্স হিসেবে সেই বইগুলোর উল্লেখ করছি। জেসি ব্যানহর্ন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি, E.F. ব্রিঘাম, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থিওরি অ্যান্ড প্র্যাকটিস, I.M. পান্ডে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, M.Y. খান অ্যান্ড P.K. জেইন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট টেক্সট অ্যান্ড প্রবলেমস, G. ফস্টার্স, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অ্যাজ কেভিনস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এছাড়াও তোমরা চাইলে বাংলা ভার্সনের যেই বইগুলো রয়েছে সেই বইগুলো পড়তে পারো। কবিবার শাহ আলম শাহরিয়ার কর্তৃক রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা, অধ্যক্ষ M.A. কালাম, বিনিয়োগ ব্যবস্থাপনা, খান জাহাঙ্গীর ঘোষাল কর্তৃক রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা এবং M. শাহজাহান মিনা কর্তৃক রচিত আর্থিক ব্যবস্থাপনা ও ব্যবসার অর্থায়ন, এই বইগুলো তোমরা ফলো করতে পারো। তৃতীয় অধ্যায়ের আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম হচ্ছে বিনিয়োগ বলতে কি বোঝায়, বিনিয়োগের লক্ষ্য কি, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ, বিনিয়োগ তথ্য প্রাপ্তির উৎসসমূহ কি কি, বিভিন্ন প্রকার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বর্ণনা, ব্রোকার হাউস এর কার্যাবলী আলোচনা, বিনিয়োগ পরামর্শ সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করা হবে এবং এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র শিখতে হবে, জানতে হবে। সেই প্রয়োজনীয় সূত্রগুলো নিয়ে আলোচনা করা হবে এবং সর্বশেষ যেই গাণিতিক সমস্যাগুলো পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে এমন গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব এবং সেগুলোর সমাধান করব। প্রথমে আমরা একটু জেনে নেই বিনিয়োগ বলতে কি বোঝায়। বিনিয়োগ বলতে একেবারে সহজ অর্থে যেটা আমরা বুঝে থাকি, বিনিয়োগ বলতে যে কোনো প্রকল্পে অর্থ খাটানোকে বোঝায়, অর্থাৎ কোনো খাতে অর্থ খাটানোকেই সেটা বিনিয়োগ বলে। অর্থাৎ যেমন বিনিয়োগ হলো এক বা একাধিক সম্পদে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিনিয়োজিত প্রতিশ্রুতি তহবিল, ভবিষ্যতে সম্ভাব্য মুনাফা লাভের আশায় তহবিল বিনিয়োগ বলে। সহজভাবে আমরা যদি বুঝে থাকি, অর্থাৎ যদি কোনো খাতে আমরা অর্থ বিনিয়োগ করে থাকি বা খাটানো হয় তাহলে সেটাকে বিনিয়োগ। বিনিয়োগের যেই লক্ষ্য বা উদ্দেশ্য সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথম যে লক্ষ্য সেটা হচ্ছে আয় সর্বাধিকরণ, অর্থাৎ বিনিয়োগ করার মূল উদ্দেশ্য হচ্ছে আয় উপার্জন করা। তবে এই আয় উপার্জনটা কিভাবে সবচেয়ে বেশি করা যায় সেটাই হচ্ছে তার প্রথম উদ্দেশ্য। তারপর ঝুঁকি সর্বনিম্নকরণ, আয় বেশি করতে চাইলে ঝুঁকিটাকে সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে। আর্থিক দক্ষতা অর্জন, অর্থ উপার্জন, কল্যাণ সাধন, এগুলো হচ্ছে বিনিয়োগের মূল উদ্দেশ্য। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারকারী যে উপাদানগুলো সেই উপাদানগুলো হলো, এক নম্বর হচ্ছে অনিশ্চয়তা, যেমন বর্তমানে এই করোনাকালীন সময় যে একটা দুর্যোগ পরিস্থিতি যে আমরা পড়বো সেটা কেউ জানতাম না, এটাকে বলা হয় অনিশ্চয়তা। ঠিক এরকম অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা সে বিনিয়োগ করতে আগ্রহ হারিয়ে ফেলে। রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক বিনিয়োগকারীরা চায় একটি সুস্থ স্থিতিশীল পরিবেশে বিনিয়োগ করতে। যদি রাজনৈতিক অস্থিরতা শুরু হয়, যদি হরতাল, অবরোধ, দাঙ্গা এগুলো শুরু হয় তাহলে কিন্তু সেই পরিস্থিতিতে কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করতে চাইবে না। সরকারি নীতিমালা গুরুত্বপূর্ণ বিষয়,
ইন্টারনেটের উন্নয়ন সাধন বা প্রযুক্তিগত যে উন্নয়ন সাধন, সেটি হচ্ছে বিনিয়োগকারী বিনিয়োগ করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। মূলধন খরচ কেমন হবে? মূলধন খরচ বেশি হলে বিনিয়োগকারীরা কিন্তু বিনিয়োগ করতে উৎসাহ হারিয়ে ফেলে। কোম্পানির প্রকৃতি কেমন হবে, এবং সর্বশেষ হচ্ছে বিশ্বায়ন প্রক্রিয়া, বিশ্ব অর্থনীতিটাও কি করে এই বিনিয়োগে প্রভাব বিস্তার করে। বিনিয়োগ তথ্য প্রাপ্তির যে উৎসগুলো রয়েছে, একটি হচ্ছে ব্যক্তিক বিনিয়োগকারী বলতে বোঝায় যে একজন ক্ষুদ্র বিনিয়োগকারী সে বিনিয়োগ করতে চায় বা তার কাছ থেকে অন্য একজন বিনিয়োগকারী তথ্য সংগ্রহ করতে পারে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যেমন ব্যাংক, বিমা, যে সকল মিউচুয়াল ফান্ড রয়েছে, এই সকল প্রতিষ্ঠান থেকে বিনিয়োগকারী তথ্য সংগ্রহ করতে পারে। এছাড়া আর্থিক বিশ্লেষণ থেকেও তথ্য সংগ্রহ করতে পারে। ব্রোকারেজ হাউস থেকে শেয়ার বাজার সম্পর্কে নানাবিধ তথ্য সংগ্রহ করা যায়, বা বিনিয়োগ করার ক্ষেত্রে সে ব্রোকার হাউস থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করতে পারে। আর্থিক প্রেস, বাজার সূচক বা মার্কেট ইন্ডেক্সের পরিমাণ, ইন্ডেক্সের ঊর্ধ্বগামী নাকি নিম্নগামী, এটা দেখেও কিন্তু অনুমান করা যায় যে বিনিয়োগ করাটা ঠিক হবে কিনা। এগুলো হচ্ছে বিনিয়োগের তথ্য প্রাপ্তির উৎস সমূহ। এবং সর্বশেষ হচ্ছে বিনিয়োগ উপদেশ সেবা সমূহ যে প্রতিষ্ঠান রয়েছে, সেই সেবা সমূহ প্রতিষ্ঠান। বিভিন্ন প্রকার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সমূহ যেমন পেনশন ফান্ড, মিউচুয়াল ফান্ড, বীমা কোম্পানি, ফাউন্ডেশন ইত্যাদি। এরপর হচ্ছে ব্রোকারেজ হাউসের কার্যাবলী। ব্রোকারেজ হাউস যে সাথে সবাই কম বেশি পরিচিত, যারা আইপিও তে শেয়ার ক্রয় করে থাকে, তারা এই ব্রোকারেজ হাউসের সাথে পরিচিত। আর ব্রোকারেজ হাউসের প্রথম যে কাজ, সেটা হচ্ছে বিও অ্যাকাউন্ট খোলা, বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট। কেউ যদি এই শেয়ার বাজারে লেনদেন করতে চায়, তাহলে সর্বপ্রথম তাকে একটি বিও অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আর কোথায় বিও অ্যাকাউন্ট ওপেন করা যায়? একটি ব্রোকার হাউসে গিয়ে কিন্তু এই বিও অ্যাকাউন্টটা ওপেন করতে হয়। বার্ষিক ফি প্রদান, প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে বার্ষিক চার্জ প্রদান করতে হয়। যেমন 300 টাকা হতে পারে, কোনো ব্রোকারেজ হাউস 500 টাকা নিয়ে থাকে। তো বার্ষিক ফি প্রদান গ্রহণ করা, এটা হচ্ছে ব্রোকার হাউসের আরেকটি কাজ। তারপরে যৌথ হিসাব, একটি ব্যাংক হিসাবের বিপরীতে দুটি অ্যাকাউন্ট খোলা যায়। একটি হচ্ছে একক হিসাব, আরেকটি হচ্ছে যৌথ হিসাব। এই যৌথ হিসাব খোলাও ব্রোকার হাউসের একটি কাজ। শেয়ার ক্রয় বিক্রয় করা, মূলত ব্রোকার হাউস শেয়ার ক্রয় বিক্রয়ের কাজটি বেশি করে থাকে। এই শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে সে কিন্তু কমিশন পেয়ে থাকে। শেয়ার বাজারের মূল্য জানা, এই যে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে অনেকগুলো ব্যক্তি বসে আছে একটি ব্রোকারেজ হাউসে। মূলত তারা বিভিন্ন শেয়ারের বাজার মূল্য কেমন, হ্যাঁ, তার শেয়ারের বাজার মূল্য কেমন এটা জানার জন্য বসে আছে। আর এই ব্রোকারেজ হাউস কিন্তু এই সে ক্লায়েন্ট যারা আছে তাদেরকে এই তথ্যগুলো প্রদান করে থাকে। ঋণ সুবিধা প্রদান করা, কেউ যদি শেয়ার ক্রয় করতে চায়, ব্রোকার হাউস তাকে আবার বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তো ঋণ সুবিধা প্রদান করা হাউসের আরেকটি কাজ। বিনিয়োগ পরামর্শ সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা। সেবাদানকারী প্রতিষ্ঠানের থেকে যদি পরামর্শ গ্রহণ করা হয়, তাহলে বিনিয়োগকারীরা তার বিনিয়োগ সুরক্ষিত থাকে, সে সর্বোচ্চ মুনাফা অর্জন করার চেষ্টা করে, এবং যে খাতে বিনিয়োগ করবে সেটা যেন ঝুঁকি কম থাকে, অথবা ঝুঁকি সম্পন্ন পর্যায়ে রয়েছে এমন খাতে বিনিয়োগ করতে পারলে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায়। আর এই ধরনের সেবা পেয়ে থাকে একটি সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে, বিনিয়োগ পরামর্শ সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে। তারপর হচ্ছে আইন ভঙ্গের সম্ভাবনা হ্রাস। একজন সাধারণ বিনিয়োগকারী, সে অনেক আইন সম্পর্কে তার অজানা থাকতে পারে। এই আইন সম্পর্কে সচেতন করার দায়িত্ব হিসেবে পালন করে থাকে বিনিয়োগ পরামর্শ সেবাদানকারী প্রতিষ্ঠান। বিনিয়োগ পরামর্শ সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে তারা আইনি পরামর্শ নিয়ে থাকে, যার ফলে আইন ভঙ্গের সম্ভাবনা হ্রাস পেয়ে থাকে। এবার নেসেসারি ফর্মুলা, যেই ফর্মুলা গুলো আমাদের শিখতে হবে এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করার জন্য। যদি এই ফর্মুলা গুলো আমরা ভালোভাবে শিখি, তাহলে গাণিতিক যে সমস্যাগুলো থাকবে, সেই গাণিতিক সমস্যাগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। গুরুত্বপূর্ণ যে ফর্মুলা গুলো, সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, এবং সবাই এগুলো মুখস্থ করার চেষ্টা করবে,
এবং প্র্যাকটিস করতে করতে অনেকের মুখস্থ হয়ে যাবে। প্রথম যেই রেশিও সেটা হচ্ছে লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিও কিভাবে? লিকুইডিটি রেশিওর মধ্যে যে সকল রেশিও থাকে তার মধ্যে এক নম্বর হচ্ছে নিট ওয়ার্কিং ক্যাপিটাল। নিট ওয়ার্কিং ক্যাপিটাল বলতে বোঝায় কারেন্ট অ্যাসেট থেকে যদি কারেন্ট লায়াবিলিটিস বাদ দেওয়া হয় তাহলে নিট ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যায়। কারেন্ট রেশিও এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রেশিও, সেটা হচ্ছে কারেন্ট রেশিও। কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ভাগ করতে হবে। কারেন্ট অ্যাসেটের থেকে যদি কারেন্ট লায়াবিলিটিস বিয়োগ করি তাহলে আমরা পাবো নিট ওয়ার্কিং ক্যাপিটাল। আর কারেন্ট অ্যাসেটকে যদি কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে কারেন্ট রেশিও। এরপর হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও, যেটাকে আবার কুইক রেশিও বলা হয়ে থাকে। কুইক রেশিও হচ্ছে কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কুইক লায়াবিলিটিস। কুইক অ্যাসেট বলতে বোঝায় কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি মাইনাস করতে হবে, আর কারেন্ট লায়াবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফট মাইনাস করলে আমাদের কুইক লায়াবিলিটিস আসবে। এরপর হচ্ছে সুপার কুইক রেশিও। সুপার কুইক রেশিও যেটা, সেটা হচ্ছে ক্যাশ প্লাস মার্কেটেবল সিকিউরিটিস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। এই চারটি হচ্ছে আমাদের লিকুইডিটি রেশিও, আর লিকুইডিটি রেশিও ইস্টু দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। 2 নাম্বার যেই রেশিও সেটা হচ্ছে লিভারেজ অর ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও। 1 নাম্বার 2 এর মধ্যে ডেট ইকুইটি রেশিও ইকুয়াল টু হচ্ছে লং টার্ম ডেট ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। বি টোটাল ডেট টোটাল ক্যাপিটাল রেশিও। টোটাল ডেট, এখানে টোটাল ডেট বলতে বোঝাচ্ছে শর্ট টার্ম ডেট প্লাস লং টার্ম ডেট। এই দুটো ডেপকে যোগ করলে আমরা টোটাল ডেপ পাবো। টোটাল ডেপকে ভাগ করতে হবে টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড। সিতে হচ্ছে টোটাল ডেপ টোটাল অ্যাসেট রেশিও। টোটাল ডেপকে টোটাল অ্যাসেট দ্বারা ভাগ করতে হবে। টোটাল ডেপ আমরা বলেছিলাম যে কারেন্ট লায়াবিলিটিস এন্ড লং টার্ম লায়াবিলিটিস, এই দুটো লায়াবিলিটিস যোগ করলে যেটি পাওয়া যাবে সেটা হচ্ছে টোটাল ডেপ। আর টোটাল অ্যাসেট কিন্তু সকল অ্যাসেটের সমষ্টি। প্রোপ্রাইটরি রেশিও ওনার্স ফান্ড দিয়ে ভাগ করতে হবে টোটাল অ্যাসেট দিয়ে। ক্যাপিটাল গিয়ারিং রেশিও, এটা আরেকটি গুরুত্বপূর্ণ রেশিও, পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ এই রেশিওটি। প্রিফারেন্স শেয়ার প্লাস ডিবেঞ্চার প্লাস আদার ব্রড ফান্ড ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। প্রিফারেন্স শেয়ার, শুধুমাত্র প্রিফারেন্স শেয়ারটা এখানে আসবে, আর হচ্ছে ডিবেঞ্চার বা বন্ড এগুলো এখানে যুক্ত হবে। আদার ব্রড ফান্ড যদি থাকে তাহলে সেগুলো আসবে, সেগুলোকে ভাগ করতে হবে ইকুইটি ফান্ড দিয়ে। এরপর হচ্ছে আমাদের 3য় নাম্বার যেটি, সেটি হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। প্রফিটেবিলিটি রেশিও এটা সেলসের সাথে রিলেটেড, আবার ইনভেস্টমেন্টের সাথে রিলেটেড। তো প্রথমে আমরা প্রফিটেবিলিটি রেশিও রিলেটেড টু সেলস এটা নিয়ে আলোচনা করব। গ্রস প্রফিট রেশিও ইকুয়াল টু হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100। এই প্রফিটেবিলিটি রেশিওগুলো সবসময় শতকরায় প্রকাশ করা হবে, সেজন্য এটাকে 100 দ্বারা গুণ করা হয়। এরপর হচ্ছে 2য় নাম্বার যেটি হচ্ছে অপারেটিং প্রফিট রেশিও। এটা আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স ইবিআইটি। ইবিআইটি কে আমরা ভাগ করব সেলস দিয়ে ইন্টু 100। ইবিআইটি ডিভাইডেড বাই সেলস ইন্টু 100, এটা হচ্ছে অপারেটিং প্রফিট রেশিওর সূত্র। নিট প্রফিট রেশিও, নিট প্রফিট হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স, যেটাকে সংক্ষেপে ইএটি বলা হয়। ইএটি ডিভাইডেড বাই সেলস ইন্টু 100 ইকুয়াল টু নিট প্রফিট রেশিও। কস্ট অফ গুডস সোল্ড রেশিও। কস্ট অফ গুডস সোল্ড রেশিও আমাদের কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই সেলস ইন্টু 100 বের হবে কস্ট অফ গুডস সোল্ড রেশিও। অপারেটিং রেশিও, অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। একটু খেয়াল করি, এখানে আমাদের যতগুলো রেশিও রয়েছে প্রতিটা রেশিওকে কিন্তু আমাদের সেলস দিয়ে ভাগ করা হচ্ছে এবং 100 দিয়ে গুণ করা হচ্ছে। গ্রস প্রফিট হলে গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস, অপারেটিং প্রফিট হলে অপারেটিং প্রফিট বাই ইবিআইটি ডিভাইডেড বাই সেলস ইনটু 100। নিট প্রফিট আর্নিং আফটার ট্যাক্স ডিভাইডেড বাই সেলস ইনটু 100। কস্ট অফ গুডস সোল্ড রেশিও, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই সেলস ইনটু 100। অপারেটিং প্রফিট রেশিও, অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100। প্রফিটেবিলিটি রেশিও রিলেটেড টু ইনভেস্টমেন্ট। আগে বলেছিলাম যে প্রফিটেবিলিটি রেশিও দুটি বিশেষ সাথে রিলেটেড, একটি হচ্ছে সেলস আর একটি হচ্ছে ইনভেস্টমেন্ট। রিটার্ন অন টোটাল অ্যাসেট রেশিও, আর্নিং আফটার ট্যাক্স প্লাস ইন্টারেস্ট, সেটাকে আমরা ভাগ করবো টোটাল অ্যাসেট দিয়ে, গুণ করবো 100 দিয়ে।
রিটার্ন অন ইকুইটি, আর্নিং আফটার ট্যাক্স ডিভাইডেড বাই ইকুইটি ক্যাপিটাল, আর্নিং পার শেয়ার, যেটাকে সংক্ষেপে ইপিএস বলা হয়। ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার ইকুয়াল হচ্ছে আর্নিং ফর কমন শেয়ার, যে আর্নিংটা হবে কমন শেয়ার থেকে সেটাকে ভাগ করতে হবে কি নাম্বার অফ কমন শেয়ার দিয়ে। নাম্বার অফ কমন শেয়ার অর্থাৎ শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করবো আর্নিং। তারপর ডিভিডেন্ড পার শেয়ার, যেটাকে সংক্ষেপে ডিপিএস বলা হয়। ডিভিডেন্ড পার শেয়ার, টোটাল ডিভিডেন্ড ডিভাইডেড বাই নাম্বার অফ কমন শেয়ার, অর্থাৎ ডিভিডেন্ডকে আমি নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাকে বলা হচ্ছে ডিপিএস বা ডিভিডেন্ড পার শেয়ার। 4 নাম্বার মার্কেট রেশিও। মার্কেট রেশিওর 1 নাম্বার হচ্ছে প্রাইস আর্নিং রেশিও, মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার। মার্কেট প্রাইস পার শেয়ারকে আর্নিং পার মানে ইপিএস দিয়ে ভাগ করতে হবে। ডিভিডেন্ড পে আউট রেশিও, যেটাকে ডিপি রেশিও বলা হয়ে থাকে। ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে ডিপিএস ডিভাইডেড বাই ইপিএস। ডিপিএস মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার, অর্থাৎ ডিভিডেন্ড পার শেয়ারকে আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করলে ডিভিডেন্ড পে আউট রেশিও পাওয়া যাবে। ডিভিডেন্ড ইল্ড, ডিপিএস ডিভাইডেড বাই এমপিপিএস। ডিপিএস মানে ডিভিডেন্ড পার শেয়ার, এমপিপিএস মানে হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার। টার্নওভার রেশিও। টার্নওভার রেশিওগুলোকে টাইমস দ্বারা প্রকাশ করা হয়। র ম্যাটেরিয়ালস টার্নওভার, কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজ ডিভাইডেড বাই অ্যাভারেজ কস্ট অফ র ম্যাটেরিয়াল। ওয়ার্ক ইন প্রসেস টার্নওভার, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার divided by average work in process inventory. Finished goods turnover, cost of goods sold divided by average finished goods inventory. Account receivable turnover, unit sales divided by average account receivable. এই জায়গায় আমাদের অ্যাভারেজটা বের করতে হবে। ওপেনিং এবং ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল এই দুটো যোগ করে আমরা এই অ্যাভারেজ অ্যাকাউন্ট যোগ করবো এবং 2 দিয়ে ভাগ করবো। অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, ক্রেডিট পারচেসকে ভাগ করতে হবে অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে। তো অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল কিভাবে নির্ণয় করতে হবে? ওপেনিং অ্যাকাউন্টস পেয়েবল প্লাস ক্লোজিং অ্যাকাউন্টস পেয়েবল ডিভাইডেড বাই 2, তাহলে বের হবে অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। ক্রেডিট পারচেসকে আমরা অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে ভাগ করবো। টোটাল অ্যাসেটস টার্নওভার, সেলসকে টোটাল অ্যাসেট দিয়ে ভাগ করে আমাদের টোটাল টার্নওভার নির্ণয় করতে হবে। সর্বশেষ যেটি হচ্ছে কাভারেজ রেশিও, ইন্টারেস্ট কাভারেজ রেশিও, ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সকে ভাগ করতে হবে ইন্টারেস্ট দিয়ে। ডিভিডেন্ড কাভারেজ রেশিও, আর্নিং আফটার ট্যাক্সকে ভাগ করতে হবে ডিভিডেন্ড অফ প্রিফারেন্স শেয়ারের ডিভিডেন্ড যেটা হবে সেটা দিয়ে ভাগ করতে হবে। টোটাল কাভারেজ রেশিও হচ্ছে ইবিআইটি plus lease payment divided by interest plus lease payment plus dividend of preference share divided by 1 minus tax plus installment divided by 1 minus tax. এটা হচ্ছে কাভারেজ রেশিওর মূল যে সূত্রগুলো সূত্রগুলো যদি ভালোভাবে শিখতে পারো তাহলে তোমাদের যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করা সহজ হবে, আর যদি না পারো তাহলে কিন্তু ভুল করবে। আর প্র্যাকটিস করতে করতে তোমরা এই সূত্রগুলো শিখে ফেলবে। তো আমরা একটি প্রবলেম নিয়ে আলোচনা করি এবং সেই প্রবলেমটার সলিউশন করব। প্রথম যে প্রবলেম, দ্য ব্যালেন্স শিট অফ স্টার লিমিটেড ইজ অ্যাজ ফলোজ। স্টার লিমিটেডের একটি ব্যালেন্স শিট নিচে দেওয়া রয়েছে। লায়াবিলিটিস টাকা, অ্যাসেট টাকা। লায়াবিলিটিস এর মধ্যে কমন স্টক 50,000, প্রিফার্ড স্টক 70,000, রিজার্ভ 25,000, 10% বন্ড 1 লাখ টাকা, ব্যাংক ওভারড্রাফট 80,000, অ্যাকাউন্টস পেয়েবল 70,000, নোটস পেয়েবল 25,000। টোটাল টাকার পরিমাণ হচ্ছে 4,20,000। অ্যাসেটস এর মধ্যে যেগুলো রয়েছে ইকুইপমেন্ট 1,55,000, বিল্ডিং 90,000, ইনভেন্টরি 1 লাখ, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 60,000, নোটস রিসিভেবল হচ্ছে 10,000, ক্যাশ হচ্ছে 5,000। টোটাল 4,20,000, অর্থাৎ অ্যাসেট এবং লায়াবিলিটিস কি হবে? অলওয়েজ ইকুয়াল হবে। আদার ইনফরমেশনের মধ্যে রয়েছে সেলস টাকা 4 লাখ অন অ্যাকাউন্ট, অর্থাৎ সেলস ক্রেডিটে যেগুলো ব্র্যাকেটে অন অ্যাকাউন্ট লিখা আছে। গ্রোস প্রফিট টাকা 80,000, গ্রোস প্রফিটের পরিমাণ হচ্ছে 80,000 টাকা। নিট প্রফিট 24,500, নিট প্রফিটের পরিমাণ হচ্ছে 24,500 টাকা। কম্পিউট দ্য ফ্লোয়িং রেশিও, এই নিচের যে রেশিওগুলো রয়েছে সেই রেশিওগুলো আমরা নির্ণয় করব। কারেন্ট রেশিও 2 নম্বর হচ্ছে কুইক রেশিও, 3 নম্বর প্রোপ্রাইটারি রেশিও, 4 নম্বর হচ্ছে ডেট
ইকুইটি রেশিও এবং সর্বশেষ হচ্ছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও। আমরা আগে কিন্তু সূত্রগুলো আলোচনা করেছি, সেই সূত্রগুলো ব্যবহার করে আমরা এই সমস্যাটির সমাধান করব। এবার সলিউশনে আসি। যে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে কারেন্ট রেশিওর সূত্র তোমরা সবাই ইতিমধ্যে শিখে ফেলেছো, সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট কে ভাগ করতে হবে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে। ওয়ার্কিং এ আমরা কারেন্ট অ্যাসেটের পরিমাণ এবং কারেন্ট লায়াবিলিটিস এর পরিমাণটা বের করতে হবে। বের করার আগে আমাদের প্রশ্নে আবার যেতে হবে, কারণ কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস গুলোকে তোমরা আইডেন্টিফাই করে নিবে। অ্যাসেটের তুমি তাকাই, ইকুইপমেন্ট এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, বিল্ডিং এটাও ফিক্সড অ্যাসেট, ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, নোট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, ক্যাশ কারেন্ট অ্যাসেট। তার মানে হচ্ছে এই নিচের যে চারটি দেখলাম সেই চারটি হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, আর উপরের দুটো সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। এবার লাইবিলিটিস দিকে খেয়াল করি, কমন স্টক, প্রিফার্ড স্টক, রিজার্ভ, 10% বন্ড, ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল। ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, এই তিনটি হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস এই দুটো আমরা ওয়ার্কিং এ লিখবো। কারেন্ট অ্যাসেট ইনভেন্টরি 1 লাখ, কারেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 60,000, নোট রিসিভেবল 10,000, ক্যাশ হচ্ছে 5,000। এই চারটি অ্যাসেট যদি যোগ করি তাহলে টোটাল কারেন্ট অ্যাসেটের পরিমাণ হবে 1,75,000। একইভাবে কারেন্ট লায়াবিলিটিস এর পরিমাণ ব্যাংক ওভারড্রাফট 80,000, অ্যাকাউন্টস পেয়েবল 70,000, নোটস পেয়েবল 25,000 যোগ করলে আমার টোটাল কারেন্ট লায়াবিলিটিস এর পরিমাণ হবে 1,75,000। কারেন্ট রেশিও হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। এবার আমরা এই কারেন্ট অ্যাসেটের পরিবর্তে কারেন্ট অ্যাসেটের যেই টোটাল অ্যামাউন্টটা সেটা লিখবো 1,70,000 টাকা। আবার সিমিলার ওয়েতে আমরা এই কারেন্ট লায়াবিলিটিস এর পরিবর্তে কারেন্ট লায়াবিলিটিস এর যেই টাকাটা বের করলাম অ্যামাউন্টটা, সেই টাকার অ্যামাউন্টটা আমরা এখানে লিখবো। তার মানে হচ্ছে 1,75,000 কে 1,75,000 দিয়ে ভাগ করলে হবে 1। যেহেতু লিকুইডিটি রেশিও কারেন্ট রেশিও, সুতরাং এটাকে আমাদের অনুপাত ইস্টু দ্বারা প্রকাশ করতে হবে। যেই ফলাফলটা হবে সেই ফলাফলকে আমরা ইস্টু 1 লিখব। তারপর দ্বিতীয় নাম্বার যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টে আমরা একটু যাই। দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে কুইক রেশিও কিভাবে নির্ণয় করতে হয়? কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কুইক লায়াবিলিটিস। কুইক অ্যাসেট বলতে কি বোঝায়? কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি বাদ যাবে, আর কারেন্ট লায়াবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফটটা বাদ দিতে হবে। কারেন্ট অ্যাসেট এটা আমরা এই আগের অঙ্কের জন্য আমরা কিন্তু খরচা করেছি, সেটা আবার এখানে তোমাদের জন্য উপস্থাপন করা হয়েছে যেন সহজে বোঝা যায়। কারেন্ট অ্যাসেটের পরিমাণ হচ্ছে 1,75,000 টাকা, কারেন্ট অ্যাসেট হচ্ছে 1,75,000 টাকা মাইনাস ইনভেন্টরি পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা, আমরা এখানে ইনভেন্টরি লিখলাম 1 লক্ষ টাকা। তারপর হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস এর পরিমাণ হচ্ছে 1,75,000 টাকা, বাদ যাবে হচ্ছে ব্যাংক ওভারড্রাফট দেওয়া আছে 80,000, এখানে ব্যাংক ওভারড্রাফট 80,000 আমরা মাইনাস করবো। 1,75,000 থেকে যদি 1 লাখ বাদ দেওয়া হয় তাহলে ভাগ করবো 75,000। 1,75,000 থেকে যদি 80,000 মাইনাস করি তাহলে হবে 95,000। এবার 75,000 কে যদি 95,000 দিয়ে ভাগ করি তাহলে ভাগ করা হবে 0.79। কুইক রেশিও লিকুইডিটি রেশিও অলওয়েজ ইস টু দা করা হয়, তাহলে যা ভাগফল হবে সেই ফলাফল আমরা ইস টু বা 1 লিখবো। 3 নম্বর যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টে আমরা দেখি প্রোপ্রাইটরি রেশিও বলতে বোঝায় স্টক হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। স্টক হোল্ডার্স ফান্ড কি? স্টক হোল্ডার্স ফান্ড হচ্ছে আমাদের যেই লাইব্রেরি ছিল সেই লাইব্রেরিস এর মধ্যে কমন স্টক, প্রিফার্ড স্টক এবং রিজার্ভ, এই তিনটা যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের ইকুইটি ফান্ড বা স্টক হোল্ডার্স ফান্ড বলা হয়ে থাকে। কমন স্টক হচ্ছে 50,000, প্রিফার্ড স্টক হচ্ছে 70,000, রিজার্ভ হচ্ছে 25,000। এই তিনটি অ্যামাউন্ট যোগ করলে ইকুইটি ফান্ডের পরিমাণ হবে 1,45,000। শেয়ার স্টক হোল্ডার্স ফান্ডের পরিমাণ হচ্ছে 1,45,000। টোটাল অ্যাসেটের পরিমাণ হচ্ছে 4,20,000, যেটা আমরা প্রশ্নের শুরুতেই দেখেছিলাম। অ্যাসেট এবং লায়াবিলিটিস দুটাই কিন্তু ইকুয়াল ছিল। টোটাল অ্যাসেটের পরিমাণ 4,20,000। এবার আমরা এই 1,45,000-কে 4,20,000 দিয়ে করবো, ভাগ করে যে ভাগফলটি হবে সেটা হচ্ছে 0.35, সেটাকে শতকরা প্রকাশ করলে হবে 34.5%।
পরের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ইকুইটি রেশিও যেই সূত্র, সেটা হচ্ছে আউটসাইড লাইবিলিটিস ডিভাইডেড বাই স্টক হোল্ডার্স ফান্ড। স্টক হোল্ডার্স ফান্ড আমাদের আগের প্রবলেমের জন্য, রিকোয়ারমেন্টের জন্য কিন্তু আমরা বের করেছি। স্টক হোল্ডার্স ফান্ডস বা ইকুইটি ফান্ডের পরিমাণ হচ্ছে 1,45,000 টাকা। আর আউটসাইড লাইবিলিটিস বলতে বোঝাচ্ছে আমাদের টোটাল ডেপ বলতে বোঝায় লং টার্ম ডেপ প্লাস হচ্ছে ফিক্সড ডেপ, ইকুইটি ডেপের যোগফলকে আমরা বলি আউটসাইড লাইবিলিটিস। তো কারেন্ট যে লাইবিলিটিস ছিল 1,75,000 টাকা, এখন লং টার্ম লাইবিলিটিস তার সাথে যোগ করতে হবে। লং টার্ম লাইবিলিটিস হচ্ছে 1 লক্ষ টাকা। 1,75,000 সাথে যদি 1 লাখ টাকা আমরা যোগ করি, তাহলে যোগফল হবে 2,75,000 টাকা। এবার আউটসাইড লাইবিলিটিস 2,75,000 টাকা আমরা এখানে লিখবো, আর স্টক হোল্ডার্স ফান্ড হচ্ছে 1,45,000। 2,75,000-কে 1,45,000 দিয়ে ভাগ করলে হবে 1.9:1। এটা হচ্ছে আমাদের ডেপ্ট ইকুইটি রেশিও। এরপর হচ্ছে আমাদের 5 নম্বর যে রিকোয়ারমেন্ট, ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিওর সূত্র হচ্ছে প্রিফার্ড স্টক প্লাস বন্ড অর ডিবেঞ্চার আদার ব্রয়েড ফান্ড যদি থাকে, তাহলে সেটা এখানে আসতো। আরেকটি হচ্ছে কমন স্টক ডিভাইডেড বাই কমন স্টক হোল্ডার্স ফান্ড। কমন স্টক হোল্ডার্স শুধু আমাদের কমন স্টকের যে টাকাটা, সেই টাকাটা এখানে আসবে। প্রিফার্ড স্টক এবং বন্ড, প্রিফার্ড স্টক 70,000 টাকা আর বন্ড হচ্ছে 1 লাখ টাকা। যোগ করলে হবে 1,70,000 টাকা। 1,70,000-কে কমন স্টক, এটা প্রশ্নে দেওয়া আসবে, সেই মানটা এখানে আমরা লিখবো 75,000 টাকা। 1,70,000-কে যদি 75,000 টাকা দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল হবে 2.27। 2.27:1 দিয়ে আমরা প্রকাশ করব। আমরা কিন্তু 5টি রিকোয়ারমেন্ট ধারাবাহিকভাবে পড়লাম, এবং প্রতিটি রিকোয়ারমেন্টের সাথে যেই জায়গায় ওয়ার্কিং করার প্রয়োজন ছিল, আমরা কিন্তু সেই ওয়ার্কিং গুলো, সাইড নোট গুলো কিন্তু ডান পাশে দেখিয়ে দিয়েছি। যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, সেগুলো দেখে বুঝে নেবে। পরীক্ষার পর অনেক স্টুডেন্ট কমপ্লেন করে, স্যার আমরা পরীক্ষার ফুল নাম্বার পাই না, বা আমাদের নাম্বার কেন কম দেওয়া হয়। তার মধ্যে একটি কারণ হচ্ছে ওয়ার্কিং না করা। ওয়ার্কিং যদি তুমি করো, সেটার সুবিধাও আছে, সেটা হচ্ছে ভুল কম হবে। ওয়ার্কিং করলে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। তাহলে তোমরা অবশ্যই চেষ্টা করবে ওয়ার্কিং গুলো সাইড নোটে আমরা যেভাবে করেছি সেইভাবে করার জন্য। তাহলে তোমাদের ভুলও কম হবে এবং পরীক্ষার নাম্বারও বেশি পাওয়া যাবে। এখন তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্কের জন্য বাসায় করবে। The following is the balance sheet of a company as on 31st of March. Liabilities টাকা, liabilities হচ্ছে share capital 2 লাখ, profit and loss account 30,000, reserve হচ্ছে 40,000, 12% debenture 4 লাখ 50,000, sundry creditors 1 লাখ, bills payable 50,000। যোগ করলে হবে 8,30,000 টাকা। অ্যাসেটস একইভাবে, অ্যাসেটস কলামে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,40,000, প্লান্ট অ্যান্ড মেশিনারি 3,50,000, স্টক 2 লাখ, sundry debtors 1 লাখ, bills receivable 10,000, cash at bank 40,000। যোগ করলে হবে 8,40,000। Calculate the flowing ratio, নিচের যে রেশিওগুলো সেগুলো আমরা নির্ণয় করব। কারেন্ট রেশিও, কুইক রেশিও, প্রপাইটরি রেশিও, ডেপ্ট ইকুইটি রেশিও, ক্যাপিটাল গিয়ারিং রেশিও। আমাদের আগের যে প্রবলেমটি আমরা সমাধান করলাম, 1 নম্বর যে প্রবলেম, সেই প্রবলেমের সাথে এই প্রবলেমটার অনেকটাই মিল রয়েছে। তোমরা যদি আগের প্রবলেমটি বুঝে থাকো, তাহলে এই প্রবলেমটি তোমরা বাসায় খুব সহজে করতে পারো। আর যদি না পারো, তাহলে কিন্তু তোমরা সূত্রগুলো দেখে বুঝে এবং সেই সূত্র প্রয়োগ করে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। এবারে আমরা আরেকটি প্রবলেম সমাধান করব। এই প্রবলেমটি হচ্ছে ফ্লোরেন্স কর্পোরেশন ব্যালেন্স শিট ডিসেম্বর 31। অ্যাকাউন্ট টাইটেলস 2014 টাকা, 2013 টাকা। এই ব্যালেন্স শিটে আমাদের 2টি ইয়ারের অ্যাসেট এবং লাইবিলিটিস দেওয়া রয়েছে। আমাদের আগের যে প্রবলেমগুলো দেখেছিলাম, সেই প্রবলেমগুলোর মধ্যে একটি ইয়ারের অ্যাসেট এবং লাইবিলিটিস দেওয়া ছিল, আর এখন কিন্তু 2 বছরের অ্যাসেট এবং লাইবিলিটিস দেওয়া রয়েছে। অ্যাকাউন্ট টাইটেলস এর মধ্যে ক্যাশ হচ্ছে 4,300, and for 2013 জন্য 3,700, অ্যাকাউন্ট রিসিভেবল 21,200, 23,400, ইনভেন্টরি হচ্ছে 10,000 and 7,000,
ল্যান্ড হচ্ছে 20,000 and 26,000, বিল্ডিং হচ্ছে 70,000 and 70,000, accumulated depreciation on building 15,000 and 15,000, 10,000. Total asset for 2014 1,10,500, এবং 2013 সালের টোটাল অ্যাসেট হচ্ছে 1,20,100। লাইবিলিটিস এবার থেকে অ্যাকাউন্টস পেয়েবল 12,370, 31,100, কমন স্টক 10 টাকা is 75,000, 69,000, রিটেন আর্নিং 23,130, 28,000 চলছে আমাদের 2013 সালের। এবার এই তিনটি ইয়ারের যদি আমি লাইব্রেরিজ যোগ করলে যেটি হবে 1,10,500, এটা হচ্ছে লাইব্রেরিজ ফর 2014 সাল, আর 1,20,100 হচ্ছে আমাদের 2013 সালের লাইব্রেরিজ। এই প্রশ্নের আরো ইনফরমেশন আমরা একটু খেয়াল করি। প্রোডাস 2014 ইনকাম স্টেটমেন্ট, আগের যে অংশটা দেখেছিলাম সেটা হচ্ছে ব্যালেন্স শিট, এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনক্লুডেড নিট সেলস অফ টাকা 1 লাখ টাকা, সেলস এর পরিমাণ হচ্ছে 1 লাখ টাকা, কস্ট অফ গুডস সোল্ড অফ টাকা 60,000, কস্ট অফ গুডস সোল্ড এর পরিমাণ হচ্ছে 60,000, এন্ড নিট ইনকাম অফ টাকা, নিট ইনকামের পরিমাণ হচ্ছে 15,000। Instruction: compute the following ratios for 2014. আমাদের কিন্তু 2014 সালের রেশিও নির্ণয় করতে হবে। যদিও এই প্রশ্নে দুটি ইয়ারের রেশিও দেওয়া রয়েছে, তারপরেও আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে একটি ইয়ারের। তাহলে আমাদের একটি ইয়ারের রেশিও নির্ণয় করব। যে রেশিওগুলো নির্ণয় করতে হবে সেটা প্রথমটি হচ্ছে কারেন্ট রেশিও, দ্বিতীয়টি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, থার্ড হচ্ছে ইনভেন্টরি টার্নওভার, ডি হচ্ছে প্রফিট মার্জিন, এবং 5 নম্বর হচ্ছে আর্নিং পার শেয়ার। তো প্রথম যে রেশিও, সেই রেশিওটি হচ্ছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও যে সূত্র সেটি হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এইটা নির্ণয় করার পূর্বে প্রশ্নে আমাদেরকে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিসটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে, যেটা আমরা আগে প্রশ্ন বলেছিলাম। এবার ব্যালেন্স শিটে খেয়াল করি, ক্যাশ এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল এটা কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি এটা কারেন্ট অ্যাসেট, ল্যান্ড বিল্ডিং এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। এরপর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, এটা হলো কারেন্ট লাইবিলিটিস, কমন স্টক এটা হচ্ছে স্টক শেয়ারের মধ্যে যাবে, রিটেন আর্নিং এটা হচ্ছে রিজার্ভ এন্ড আর্নিং এর মধ্যে, বাট কারেন্ট লাইবিলিটিস হচ্ছে অনলি 12,370 টাকা 2022 জন্য। তো সূত্র যেটি সেটি হচ্ছে আমাদের কারেন্ট রেশিওর সূত্র, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট হচ্ছে ওয়ার্কিং করে আমরা বের করে নিব, ক্যাশ হচ্ছে 4,300 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 200, ইনভেন্টরি হচ্ছে 10,000। তিনটি অ্যাসেট যদি যোগ করি তাহলে টোটাল কারেন্ট অ্যাসেটের পরিমাণ হবে 35,500। এবার এই কারেন্ট অ্যাসেটের পরিবর্তে কারেন্ট অ্যাসেটের যে অ্যামাউন্টটা বের করলাম সেই অ্যামাউন্টটা আমরা এখানে লিখব। একইভাবে এই কারেন্ট লায়াবিলিটিস যেটা রয়েছে সেই কারেন্ট লায়াবিলিটিসটা 12,370, এই প্রশ্নে শুধুমাত্র একটি কারেন্ট লায়াবিলিটিস দেওয়া রয়েছে, সুতরাং কারেন্ট লায়াবিলিটিস পরিমাণ একটি আমরা এখানে লিখে ফেলব সরাসরি 12,370 টাকা। এবার 35,500-কে 12,370 দিয়ে ক্যালকুলেটর ব্যবহার করে যে মানটি বের হবে সেই মানটি এখানে লিখবে। ক্যালকুলেটর ব্যবহার করলে এই মানটি বের হবে 2.87:1। আমি বলেছিলাম লিকুইডিটি রেশিওকে অলওয়েজ ইস টু দ্বারা প্রকাশ করা হয়, তাহলে যে রেজাল্ট বের হবে তার সাথে ইস টু দিয়ে আমরা 1 লিখব। দেন নেক্সট রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার কিভাবে নির্ণয় করতে হয়? অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের সূত্র হচ্ছে ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এই প্রশ্নে আমাদের ক্রেডিট সেলস, শুধু প্রশ্নে নিট সেলস এর পরিমাণ ছিল 1 লক্ষ টাকা, ক্রেডিট সেলস ছিল না। যদিও ক্রেডিট সেলস ছিল না, তারপরেও আমাদের এই অঙ্ক করার সুবিধার্থে আমাদের ধরে নিতে হবে এই সেলসটাই হচ্ছে ক্রেডিট সেলস। ক্রেডিট সেলস এর পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। আমাদের যে ব্যালেন্স শিট দেওয়া ছিল সেই ব্যালেন্স শিটের দুটি ইয়ার ছিল, একটি হচ্ছে 2013 সালের, আরেকটি হচ্ছে 2014 সালের। 2013 সালের অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 30,400 আর 2014 সালের অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 21,200।
এই 21,200 এবং 23,400 এই দুটাকে যোগ করতে হবে। যোগ করে আবার 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। 23,400 এবং 21,200 এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 22,300। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল পরিমাণ হচ্ছে 22,300। এখন ক্রেডিট সেলস হচ্ছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা লিখলাম। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এর পরিমাণ হচ্ছে 22,300, 22,300 এখানে লিখলাম। এবারে 1 লাখকে 22,300 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 4.48। যেহেতু এটা টার্ন ওভার, সুতরাং টার্ন ওভারের রেজাল্টকে অলওয়েজ টাইমস দ্বারা প্রকাশ করা হয়। এটা টাইমস লিখ। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট। এরপর আসে আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট। 3 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে ইনভেন্টরি টার্নওভার রেশিও। ইনভেন্টরি টার্নওভার রেশিও যে সূত্র সেটি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড এই প্রশ্নে দেওয়া ছিল, তাহলে প্রশ্নে আমাদেরকে যেতে হবে। প্রশ্নে একটু খেয়াল করি, এটা হচ্ছে এডিশনাল ইনফরমেশনের মধ্যে যেই ইনকাম স্টেটমেন্ট দেওয়া ছিল সেই ইনকাম স্টেটমেন্টের মধ্যে কস্ট অফ গুডস সোল্ড ছিল। আরেকটি হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাভারেজ ইনভেন্টরি তাও আমরা বের করব। অ্যাভারেজ ইনভেন্টরিটা বের করতে চাইলে ইনভেন্টরি 2টা ইয়ারের ছিল, একটা হচ্ছে 2013 সালের, আরেকটা হচ্ছে 2014 সালের। 2013 সাল এবং 2014 সালের যেই ইনভেন্টরি রয়েছে সেই 2টা ইনভেন্টরি আমরা যোগ করব। যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে কস্ট অফ গুডস সোল্ড প্রশ্নে কত টাকা ছিল আর ইনভেন্টরি কত টাকা ছিল সেটা দেখার জন্য আমাদের প্রশ্নে আবার যেতে হবে। প্রশ্নে ফেরত ইনভেন্টরি 2010 সালের 14 সালের হচ্ছে 10,000 টাকা, আর 2013 সালের হচ্ছে 7,000 টাকা। 10 আর 7 যোগ করলে হবে 17,000 টাকা। এই 17,000কে আবার কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে 8,500। আর কস্ট অফ গুডস সোল্ড বলেছিলাম যে আমাদের ইনকাম স্টেটমেন্টের যে কস্ট অফ গুডস সোল্ড এর ইনফরমেশনটা এখানে উল্লেখ রয়েছে। কস্ট অফ গুডস সোল্ড এর পরিমাণ 60,000। তাহলে আমাদের এই ইনভেন্টরি টার্নওভারের জন্য যেই যা যা দরকার তা আমরা পে করে নিলাম, প্রশ্ন থেকে দেখে নিলাম। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 60,000 লিখলাম। আর অ্যাভারেজ ইনভেন্টরি 7,000 প্লাস 10,000, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 8,500। এবার 60,000 কে ভাগ করতে হবে 8,500 দিয়ে। 60,000 কে যদি 8,500 দিয়ে ভাগ করি তাহলে ভাগ হবে 7.06। আর টার্ন ওভার রেশিওকে অলওয়েজ টাইমস দ্বারা প্রকাশ করা হয়। আমরা যেই ভাগফলটি বের হবে সেই ভাগফলটিকে আমরা টাইমস লিখে প্রকাশ করবো। তোমরা ইতিমধ্যে দেখেছো যে প্রফিটেবিলিটি রেশিওকে পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়, টার্নওভার রেশিওগুলোকে টাইমস দ্বারা প্রকাশ করা হয়, লিকুইডিটি রেশিওগুলোকে স্টু দ্বারা প্রকাশ করা হয়। এরপর আমাদের 4 নাম্বার যে রিকোয়ারমেন্ট, সেই 4 নাম্বার রিকোয়ারমেন্ট খেয়াল করি, সেটা হচ্ছে প্রফিট মার্জিন। প্রফিট মার্জিনের সূত্র হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই সেলস। নেট ইনকাম প্রশ্নে আমাদের ইনকাম স্টেটমেন্টের যেই অংশটুকু ছিল সেই অংশের মধ্যে নেট ইনকামের টাকার পরিমাণটা উল্লেখ রয়েছে। নেট ইনকামের পরিমাণ হচ্ছে 15,000 টাকা, আর সেলস হচ্ছে 1 লাখ টাকা। 15,000কে 1 লাখ দিয়ে ভাগ করতে হবে এবং সেটাকে আবার 100 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে সেটা হবে 15%। এগুলোটা ব্যবহার করে সহজেই তোমরা বের করতে পারবে। আর প্রফিট মার্জিনকে আমরা বলেছিলাম যে প্রফিটেবিলিটি যেই রেশিওগুলো রয়েছে সেই রেশিওগুলোকে অলওয়েজ পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়। সুতরাং এটাকে 15% দ্বারা প্রকাশ করতে হবে। এরপর হচ্ছে আমাদের সর্বশেষ যেটি, সেটা হচ্ছে আর্নিং পার শেয়ার, যেটাকে ইপিএস বলা হয়ে থাকে। আর্নিং পার শেয়ারের সূত্র হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই ওয়েটেড অ্যাভারেজ কমন শেয়ার আউটস্ট্যান্ডিং। নেট ইনকামের পরিমাণ প্রশ্নে আমাদের এই যে আগের যে প্রশ্নটি বললাম সেই প্রশ্ন কিন্তু নেট ইনকামের অ্যামাউন্টটা ব্যবহার করা হয়েছে। এই জায়গাতেও ঠিক নেট ইনকামের পরিমাণ আবার একইভাবে আমরা এখানে নেট ইনকামের পরিমাণ হচ্ছে 15,000 টাকা, আর ওয়েটেড অ্যাভারেজ কমন শেয়ার আউটস্ট্যান্ডিং সেটা কিভাবে সেটা আমরা দেখার জন্য প্রশ্নতে আবার একটু ফেরত যাই। কমন স্টক টাকা 10 টাকা ইজ 75,000। 2002 সালের যে কমন স্টক ছিল সেই কমন স্টকের পরিমাণ হচ্ছে 75,000 টাকা, আর পার শেয়ারের প্রাইস হচ্ছে 10 টাকা। এবার 75,000কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে নাম্বার অফ শেয়ারের সংখ্যা বের হবে। 75,000কে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে নাম্বার অফ শেয়ারের পরিমাণ হবে 7,500। এটি
আরেকটা হচ্ছে নিট ইনকাম। নিট ইনকাম বলেছিলাম যে আমাদের ইনকাম স্টেটমেন্টের যে মধ্যে নিট ইনকামের টাকা দেওয়া রয়েছে, যে নিট ইনকামের পরিমাণ হচ্ছে 15,000 টাকা। তাহলে আমাদের আর্নিং পার শেয়ারের জন্য যে সূত্রটি লাগে সেটি হচ্ছে নিট ইনকাম ডিভাইডেড বাই ওয়েটেড অ্যাভারেজ কমন শেয়ার আউটস্ট্যান্ডিং। তো প্রশ্নে নিট ইনকামে যা ছিল 15,000 টাকা, সেই 15,000 টাকা আমরা লিখলাম। আর এটা হচ্ছে যে 75,000 পার শেয়ার প্রাইস 10 টাকা, সেই 10 টাকা দিয়ে ভাগ করতে হবে। 75,000-কে 10 দিয়ে ভাগ করলে নাম্বার অফ শেয়ারের পরিমাণ বেরোবে 7,500। এবার 15,000-কে 7,500 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 2 টাকা। তার মানে হচ্ছে আর্নিং পার শেয়ারের টাকা হচ্ছে আর্নিং পার শেয়ারের টাকা হচ্ছে 2 টাকা। এটা আমরা বের করলাম। তো একইভাবে আমাদের যে প্রবলেম গুলো থাকুক না কেন সেগুলো তোমরা বের করবে। তোমাদের জন্য আরো একটি হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্কটি তোমরা বাসায় করবে। তোমরা যদি প্রবলেম গুলো দেখে থাকো কিভাবে সমাধান করতে হয়, শিখে থাকো, তাহলে কিন্তু যে কোনো ধরনের সমস্যায় তোমরা সমাধান করতে পারবে। যে হোমওয়ার্কটি তোমাদের জন্য থাকবে, এই হোমওয়ার্কটি তোমরা বাসায় করবে। এই হোমওয়ার্কটি কিন্তু আগের থেকে একটু আলাদা। যেমন আমাদের প্রথম যে প্রবলেম ছিল, সেই প্রবলেমে আমরা দেখেছি অ্যাসেট এবং লাইবিলিটিস দুটা কলাম ছিল, এবং অ্যাসেট গুলো ডান পাশে আর লাইবিলিটিস গুলো বাম পাশে ছিল। আরেকটি প্রবলেম, অর্থাৎ লাস্ট যে 2 নম্বর প্রবলেম আমরা দেখলাম, সেই প্রবলেমের মধ্যে দুটি ইয়ারের অ্যাসেট এবং লাইবিলিটিস ছিল। আর এই প্রবলেমটি একটু আলাদা। এখানে অ্যাসেট এবং লাইবিলিটিস একসাথে দেওয়া রয়েছে, অর্থাৎ কোনটি অ্যাসেট কোনটি লাইবিলিটিস কিন্তু আইডেন্টিফাই করা নাই। A company has the following current asset and liabilities. টাকা ইনভেন্টরি হচ্ছে 1,50,000, ক্যাশ হচ্ছে 20,000, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 50,000, ব্যাংক ওভারড্রাফট হচ্ছে 15,000, অ্যাকাউন্টস পেবল হচ্ছে 40,000, প্রিপেড এক্সপেন্স হচ্ছে 10,000, লিকুইড এক্সপেন্স হচ্ছে 20,000। তো আমরা একটু খেয়াল করি, ইনভেন্টরি এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, ক্যাশ এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, ব্যাংক ওভারড্রাফট এটা কারেন্ট লায়াবিলিটিস, অ্যাকাউন্টস পেয়েবল এটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস, প্রিপেড এক্সপেন্স এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, লিকুইড এক্সপেন্স এটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। ডিউরিং দ্য ইয়ার সেলস ওয়ার টাকা 8 লাখ। ওই বছর সেলসের পরিমাণ ছিল 8 লাখ টাকা। পার্সেস ওয়ার টাকা 4,50,000 এবং ক্রয়ের পরিমাণ হচ্ছে 4,50,000 টাকা। ডিটারমাইন দ্য ফ্লোয়িং রেশিও। নিচের যে রেশিওগুলো রয়েছে সেই রেশিওগুলো আমরা নির্ণয় করব। কি রেশিও? একটা আমরা হচ্ছে কারেন্ট রেশিও, যেটা আমরা শিখেছি, পারবে, আশা করি তোমরা এই একটা করবে। অ্যাসিড টেস্ট রেশিও, যেটার আরেকটি নাম হচ্ছে কুইক রেশিও। ইনভেন্টরি টার্ন ওভার রেশিও আমরা বের করেছি। অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার রেশিও এবং অ্যাকাউন্টস পেয়েবল টার্ন ওভার রেশিও। এই অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার রেশিও আমরা লাস্টের যে প্রবলেম, সেই প্রবলেমটাতে কিন্তু দেখেছি কিভাবে নির্ণয় করতে হয়। অ্যাকাউন্টস পেয়েবল শুধুমাত্র আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে আমাদের ক্রেডিট সেলস আসে, আর এখানে আসবে আমাদের ক্রেডিট পার্সেস। আর রিসিভেবলের ক্ষেত্রে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল হবে, আর এই জায়গায় হবে অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। এটা হচ্ছে তোমাদের জন্য বাসায় হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটি তোমরা করবে। তোমরা যদি প্রথমত তোমরা সূত্রগুলো একটু ভালোভাবে খেয়াল করবে, এবং যেই সমস্যাগুলো আমি আজকে সমাধান করলাম, এই সমস্যাগুলো তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে, বাসায় খাতায় লিখে সেগুলো সমাধান করবে, সমাধানগুলো বুঝবে, তারপর এই হোমওয়ার্ক গুলো করবে। যদি এই হোমওয়ার্ক গুলো করতে না পারো, তাহলে তোমরা সূত্রগুলো আবার দেখবে, আবার দেখে দেখে যেই, যেমন কারেন্ট রেশিও সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেটটা তোমরা আলাদাভাবে নির্ণয় করবে এবং কারেন্ট লায়াবিলিটিসটা আলাদাভাবে নির্ণয় করবে। দেন কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে এভাবে প্রতিটি রিকোয়ারমেন্টে যা যা রেশিও রয়েছে সেই রেশিওগুলো তোমরা করার চেষ্টা করবে। আশা করি তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে করে থাকো, তাহলে ইনভেস্টমেন্ট ইনফরমেশনের, অর্থাৎ বিনিয়োগ তথ্যর যে অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, কষ্ট করে পুরো ক্লাসটা দেখার জন্য।
এবং এই ক্লাস করার মাধ্যমে তোমরা কিছু শিখতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানাচ্ছি। আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনার সাথেই থাকবে। ধন্যবাদ সবাই।